হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। প্রতিদিনকার মতন আজকেও আমাদের আরও একটা রেলওয়ে পিওইকিউ সিরিজের ক্লাস হতে চলেছে। এর পাশাপাশি তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে পড়াশোনা করতে চাইছো, অর্থাৎ আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই করে প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নাও। এছাড়া এখানে পেইড ব্যাচের পাশাপাশি তুমি ফ্রি অফ কস্ট বিভিন্ন মক টেস্ট রয়েছে, সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং নিজের প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারবে। এছাড়া এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত ক্লাসগুলো পাচ্ছ, যেটা বিজ্ঞানের সাফল্য বলে একটা দেখবে প্লেলিস্ট করা আছে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ানো আছে, সেটা সম্পূর্ণ বেসিক লেভেল ক্লাস করানো আছে, অ্যাডভান্স লেভেল মোটেও না। ওর পরও আরও কিছু পড়াশোনা তোমাকে করতে হবে। এছাড়া 1000 নতুন টাইপের এমসিকিউ জেনারেল সায়েন্সের ওপর তারও ক্লাস করানো আছে এবং এই মুহূর্তে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ চালাচ্ছি। আশা করছি তোমরা রেগুলারলি নিয়মিতভাবে যারা ক্লাস করছো তারা অবশ্যই এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ। আজকে আমাদের এই পিওইকিউ সিরিজে যে চ্যাপ্টারটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। সেই চ্যাপ্টারের ওপর আমরা কিন্তু আজকের ক্লাসটা করতে চলেছি। তো আজকের এই পিওইকিউ সিরিজে আমরা একটা একটা করে কোশ্চেন দেখব। মোট 30খানা কোশ্চেন রয়েছে এবং কিছু কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ হিসাবে দেব, যেগুলোর উত্তর তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাবে। যদিও সেই খুব কম সংখ্যক স্টুডেন্টরাই এটা করবে জানি, তবু আমার দেওয়ার দরকার আছে তাই দেব। তাই তোমরা সেগুলো আশা করি করবে এবং ক্লাসগুলো কেমন লাগছে, ক্লাসগুলোতে আর কি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন, এই জাতীয় বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের কাছ থেকে আমরা কমেন্টে জানতে চাইছি তোমাদের মতামত কি রয়েছে, তোমরা সেগুলো জানাবে। এবং অবশ্যই করে সকলকে বলবো যারা এত পর্যন্ত এসে ক্লাসটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখো, কারণ যে 30টা কোশ্চেন আছে সেই 30টা কোশ্চেন আশা করছি তোমার প্রস্তুতির জন্য অবশ্যই উপযোগী হবে। এবং অবশ্যই করে এই ক্লাসগুলোকে তৈরি করার জন্য যে পরিশ্রম লাগে তার মূল্য হিসাবে তোমাদেরকে একটাই জিনিস বলবো, একটু মাত্র লাইক করে দিয়ে যেও। এইটুকুই তোমাদের কাছে বলতে পারো আবদার, যেটা তোমরা যদি করতে পারো তাহলে সেটা অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার কাছে বলছে, পরমাণু শব্দটি কে প্রবর্তন করেন? তো এখানে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন সেই বিজ্ঞানীদের মধ্যে পরমাণু শব্দটা কে প্রবর্তন করেন? পরমাণু বা অ্যাটম, এই অ্যাটম শব্দ বা পরমাণু শব্দটা যিনি প্রবর্তন করেছিলেন তার নাম বিজ্ঞানী হচ্ছে ডেমোক্রিটাস। তার নাম হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, যে হচ্ছে কিনা এই পরমাণু শব্দটি প্রবর্তন করেন। এবং এর মধ্যে দেখতে পাচ্ছ একটা নাম রয়েছে ভারতীয় বিজ্ঞানী, যার নাম হচ্ছে কনাদ। এই যে ভারতীয় বিজ্ঞানী কনাদ, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি সেই সময়কার দিনে তিনি বলেছিলেন যে একটা পদার্থকে ভেঙে একটা ক্ষুদ্রতম কণা বা পার্টিকেল পাওয়া যায়, যার মধ্যে ওই পদার্থটার সমস্ত রকম ধর্ম বা বৈশিষ্ট্য উপস্থিত থাকে। তো সেই জন্যেই ওই ক্ষুদ্রতম কণা, একটা পদার্থকে ভাঙার পর যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় সেটাকে কণা বলা হয়। সেই বক্তব্যটা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী কনাদ। তো চলো আমরা যাই পরবর্তী আমাদের কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন এসছে, বলছে কোন বিজ্ঞানী যিনি একটি তথ্য উপস্থাপন করেছিলেন যে ইলেকট্রনগুলি একটি ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে আটকে থাকে। ঠিক ছবিতে তুমি দেখতে পাচ্ছ একটা ধনাত্মক চার্জযুক্ত গ্লক, সেই গোলকের মধ্যেই যে ছোট ছোট যে বৃত্তাকার অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, বা অনেকটা ভাবতে পারো যে যখন ক্রিসমাস হয় তখন যে কেকগুলো কিনতে পাওয়া যায়, পুডিং কেক যেগুলোকে বলে, যে কেক তার মধ্যে কিশমিশ বিভিন্ন ড্রাই ফ্রুটস সেগুলোকে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, সেই রকম টাইপের দেখতে। তো এই যে গঠন, এইটা যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। বিজ্ঞানী জে জে থমসন তিনি কিন্তু এই গঠনটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন পরমাণুর গঠন হিসাবে, যে সেখানে একটা ধনাত্মক চার্জযুক্ত গোলক রয়েছে, তার মধ্যে ইলেকট্রনগুলি ভেসে রয়েছে। এই মডেলটাকে কিন্তু বলা হয় প্লাম পুডিং মডেল। কারণ ওই প্লাম পুডিং মডেল এই জন্যই বলা হয় কারণ ওই যে কেকের মতন দেখতে হয়, সেই জন্যে এটাকে বলা হয় প্লাম পুডিং মডেলও কিন্তু এটাকে বলা হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর কোশ্চেন। বিজ্ঞানী স্যাডউইক দ্বারা কোন উপপারমাণবিক কণা আবিষ্কৃত হয়েছিল? উপপারমাণবিক কণা মানে সাব অ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ অ্যাটম মানে হচ্ছে তোমার পরমাণু।
অ্যাটম মানে হচ্ছে পরমাণু। এই পরমাণুকে ভাঙার পর আমরা যে সমস্ত কণাগুলোকে পাই সেগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। তার মধ্যে আমরা প্রধানত যেটা পাই ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর হচ্ছে নিউট্রন পাই। এছাড়াও আরো বেশ কিছু সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে যেগুলোকে কিন্তু আমরা একটা পরমাণুকে ভাঙার পর পেয়ে থাকি। তো এখানে আমাদের বলছে যে বিজ্ঞানী স্যাডউইক দ্বারা কোন অবপারমাণবিক কণাটাকে আবিষ্কৃত হয়েছিল, তাহলে এটা আমাদের সঠিক উত্তর যেটা হবে, বিজ্ঞানী স্যাডউইক যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে নিউট্রন। তো এখানে তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে সেই জিনিসটা দেওয়া আছে। যেমন দেখো, এখানে ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী থমসন, প্রোটন আবিষ্কার করেছেন গোল্ডস্টেইন, নিউট্রন আবিষ্কার করেছেন স্যাডউইক। এগুলো এছাড়া আরো 3টে পার্টিকেল রয়েছে যেগুলো ওই অবপারমাণবিক বা সাব অ্যাটমিক পার্টিকেল। তার মধ্যে রয়েছে পজিটন, যেটা আবিষ্কার করেন অ্যান্ডারসন, মেসন আবিষ্কার করেন ইউকাওয়া, এবং নিউট্রিনো আবিষ্কার করেন ফার্মি। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা সাব অ্যাটমিক পার্টিকেল নাম এবং তাদের আবিষ্কারক কে ছিলেন সেটা দেওয়া আছে। তার পাশাপাশি প্রত্যেকের চার্জ এবং তাদের যে ভর সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো সেই কারণের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। এটাকে মুখস্থ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে সাধারণত একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত থাকে ড্যাশ। তাহলে একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি উপস্থিত থাকে? তো একটা পরমাণু নিউক্লিয়াস যদি দেখো, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাবো প্রোটন আছে আর নিউট্রন আছে। আর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথগুলোর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন আবর্তন করছে। তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে আবর্তন করে, আর নিউক্লিয়াসের ভিতর কি পাবো, প্রোটন পাবো এবং নিউট্রন পাবো। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন এ, প্রোটন এবং নিউট্রন, যেটা আমরা পরমাণু নিউক্লিয়াসের ভিতর পেয়ে থাকি। নেক্সট বলছে একটি পরমাণু নিউক্লিয়াসের ভেতর ড্যাশ সর্বদা উপস্থিত থাকে। একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতর ড্যাশ সর্বদা উপস্থিত থাকে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে SW দিলাম, তোমরা এটার উত্তর করে আমাকে অবশ্যই জানাবে। আশা করি এতক্ষণে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটা করে ফেলতে পেরেছো। ABCDর মধ্যে কোনটা হবে জাস্ট লিখবে 5, তারপর ABCD যেটা হবে সেটা উত্তর লিখে দেবে। দেখবো কতজন সঠিক উত্তর করতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। বলছে ড্যাশ একটি তড়িৎ নিরপেক্ষ এবং দুর্বল ক্ষুদ্র উপপারমাণবিক কণা। মানে কোনটা একটা তড়িৎ নিরপেক্ষ ক্ষুদ্র সাব অ্যাটমিক পার্টিকেল এগুলোর মধ্যে, সেটা তোমাকে বলতে হবে। তাহলে এখানে দেখো তড়িৎ নিরপেক্ষের কথা বলেছে, তাহলে তড়িৎ নিরপেক্ষ হতে হবে। তো আমরা যদি দেখি পজিটন, ইলেকট্রন, প্রোটন এগুলো কেউ কিন্তু তড়িৎ নিরপেক্ষ নয়, অর্থাৎ নিউট্রাল কেউ নয়, প্রত্যেকে চার্জযুক্ত হয়। এগুলোর মধ্যে একমাত্র নিউট্রাল যেটা হয় সেটা হচ্ছে নিউট্রিনো। সেই জন্য আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউট্রিনো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। ইলেকট্রন সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? ইলেকট্রন সম্পর্কে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন বিষয়টা সঠিক? বলছে এটি একটি তড়িৎ নিরপেক্ষ সাব অ্যাটমিক মানে উপপারমাণবিক কণা। তড়িৎ নিরপেক্ষ তো নয় এটা। এটা ধনাত্মক ঋণাত্মক চার্জ সহ উপপারমাণবিক কণা, ঠিক কথা বলছে। এটি ধনাত্মক চার্জ সহ উপপারমাণবিক কণা, একদমই নয়। এটি শূন্য চার্জ বিশিষ্ট, একদমই নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি, এটি একটি ঋণাত্মক চার্জ সহ উপপারমাণবিক কণা হিসাবে এটা চিহ্নিত। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। বলছে সাধারণত উপপারমাণবিক কণাগুলি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উপপারমাণবিক কণাগুলিকে কি বলা হয়? অর্থাৎ যে সমস্ত উপপারমাণবিক কণা রয়েছে তাদের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উপপারমাণবিক কণাগুলোকে কি বলা হয়? অর্থাৎ প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের মতন একই বৈশিষ্ট্য, এদের মতোই একই চার্জ যুক্ত হয়, কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হয়, বিপরীত হয়, এদের ঠিক অপোজিট ক্যারেক্টারিস্টিক দেখায়। এই জাতীয় যে সমস্ত পারমাণবিক কণাগুলো হয় তাদেরকে বলা হয় অ্যান্টি পার্টিকেল। এগুলোকে বলা হয় অ্যান্টি পার্টিকেল। তোমরা আমাকে জানাবে যে প্রোটন, তার অ্যান্টি পার্টিকেলের নামটা কি? এখানে একটা SW দিচ্ছি। SWটা হচ্ছে প্রোটনের অ্যান্টি পার্টিকেলের নাম কি? প্রোটনের অ্যান্টি পার্টিকেলের নাম কি হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে প্রোটনের অ্যান্টি পার্টিকেলের নাম কি হয়। দেখবো কতজন ঠিকঠাক সিরিয়াস ক্যান্ডিডেট যারা আলটিমেটলি আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করছে। ম্যাক্সিমামই তো দেখছি কি অবস্থা, SW গুলো করতে খুব কষ্ট লাগে, খুবই কষ্ট, টাইপ করতে কষ্ট, মেসেজ করতে, চ্যাট করতে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনো কষ্ট নেই। পড়াশোনা করতে এসে যদি দুই একটা কোশ্চেনের উত্তর জিজ্ঞাসা করা হয় সেটাকে শুধু ABCD টাইপ করে দিতে খুব কষ্ট আমাদের। এই হচ্ছে
অবস্থা বাস্তব। চলো, ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা যার চার্জ ড্যাশ হয়। তো ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা যার চার্জ কত হয়। তো এটা আমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, এই জন্য ওই চারটা আমি দিয়েছি, সেই চারটাকে আমি বারবার বলেছি মুখস্থ করে নিতে, কারণ ওটা মুখস্থ করলে পারে তুমি এগুলোর উত্তর ঠিকঠাক করতে পারবে। তো ইলেকট্রনের চার্জ কত হয়? ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ 1.6 ইন্টু 10⁻19 কুলম, আর প্রোটনের ক্ষেত্রে হয় পজিটিভ 1.6 ইন্টু 10⁻19 কুলম। শুধু প্রোটনের যখন হবে তখন পজিটিভ, ইলেকট্রনের হলে নেগেটিভ। এখানে যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা বলেছে, তাই আমাদের সঠিক উত্তর এটাকেই নিতে হবে, কারণ ওটা ঋণাত্মক চার্জ, আমাকে এখানে চার্জের ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে 1.6 ইন্টু 10⁻19 কুলম এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 10 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত পরমাণুগুলির মধ্যে কোনটিতে নিউট্রন কণা উপস্থিত থাকে না? তাহলে কোনটার মধ্যে নিউট্রন কণা উপস্থিত থাকে না সেটা তোমাকে জানতে চেয়েছে। একমাত্র একদম মুখস্থ করে রাখবে, একমাত্র একটাই পরমাণু আছে যে পরমাণুটার মধ্যে কোনো নিউট্রন থাকে না, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন। এর মধ্যে কেবলমাত্র একটাই প্রোটন থাকে, আর ওর বাইরের কক্ষপথে একটাই মাত্র ইলেকট্রন থাকে, এখানে কোনো নিউট্রন থাকে না। সেই জন্যে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। অনেকেই হয়তো ভেবেছিল কোনোটিই নয়, যারা কোনোটিই নয় ভেবেছো তারা কিন্তু ভুলই ভেবেছো। সঠিক উত্তর হবে আমাদের যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন, সেটা কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী 11 নম্বর কোশ্চেনে চলে যাব। বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে একটি পরমাণু সম্পর্কে কোনটি সঠিক নয়? তাহলে এই যে বাক্যগুলো রয়েছে তার মধ্যে একটা পরমাণু সম্পর্কে কোনটা সঠিক নয় সেটা আমাকে জানতে হবে। কি বলছে? দুটি ভিন্ন পদার্থের পরমাণু একই হয়, অর্থাৎ দুটো ভিন্ন পদার্থ, মনে করো একটা তুমি সোডিয়াম নিয়েছো আর একটা মনে করো হাইড্রোজেন নিয়েছো, বলছে দুজনের পরমাণু নাকি একই রকম হয়। বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়, তাহলে এটা হচ্ছে ভুল। পরমাণুর ব্যাসার্ধ 10⁻10 মিটারে হয়ে থাকে, একদমই আমরা আর্মস্ট্রং ইউনিটের সাহায্যে এগুলোকে পরিমাপ করে থাকি। পরমাণুর আকার খুব ছোট হয়, একদমই ঠিক কথা বলছে, পরমাণুর আকার ছোট হয়। একটি পদার্থের পরমাণু সমস্ত অবস্থাতে একই থাকে, একদমই ঠিক। তুমি একটা পদার্থ তুমি যেটাই নাও না কেন, তুমি অক্সিজেন নাও, নাইট্রোজেন নাও, হাইড্রোজেন নাও, এদের যে কোনো অবস্থাতে, সে তুমি কঠিন অবস্থায় নাও, তরল অবস্থায় নাও, গ্যাসীয় অবস্থায় নাও, প্রত্যেকটা অবস্থাতে কিন্তু তারা একই রকম থাকবে, সেখানে কোনো চেঞ্জেস হবে না। তাই অপশন এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে দুটি ভিন্ন পদার্থের পরমাণু একই হয়, সেটা হচ্ছে কি ভুল। নেক্সট কোশ্চেন বলছে একজন ব্রিটিশ বিজ্ঞানী যিনি 1808 সালে ভরের সংরক্ষণ সূত্র এবং নির্দিষ্ট অনুপাত সূত্র বা স্থির অনুপাত সূত্র, এটা নির্দিষ্ট হতে পারে বা স্থির অনুপাত সূত্র হতে পারে, স্থির অনুপাত সূত্রের ওপর ভিত্তি করে তার পারমাণবিক তথ্য উপস্থাপন করেছিলেন, যা পদার্থ সম্বন্ধে অধ্যয়নে নতুন দিশা প্রদান করেছিল। কে ছিলেন ওই বিজ্ঞানী সেটা তোমাকে বলতে হবে। তাহলে মনে রাখবে যে বিজ্ঞানী ডাল্টন, তিনি প্রথম ওই 1808 সালে তিনি ভরের সংরক্ষণ সূত্র এবং স্থির অনুপাত সূত্র এই দুটো বিষয়ের ওপর ভিত্তি করে তিনি তার সেই অ্যাটমিক থিওরি সেটা কিন্তু সকলের সামনে এনেছিলেন। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞানী ডাল্টন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কাকে নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনক বলা হয়? ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্সের জনক বা ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয়, তিনি কে? তিনি হলেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ডকে বলা হয় যে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম ক্যাথোড রশ্মি ব্যবহার করেন? বিজ্ঞানী থমসন, অর্থাৎ জে থমসন, তিনি কি করেছিলেন? ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমেই তিনি পরমাণুর গঠন দেখেছিলেন এবং সেটাকে বলেছিলেন ওই একটা ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে ইলেকট্রনগুলো কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। সেটা তিনি কিভাবে করেছিলেন? তিনি ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্টের মাধ্যমে, এবং তার মাধ্যমেই কিন্তু তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এবং এই ইলেকট্রন আবিষ্কার করার পর ইলেকট্রনের চার্জ সেটা আবিষ্কার হয়েছিল কিন্তু অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। আমাকে বলবে তোমরা যে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট যার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয়েছিল, কোন বিজ্ঞানী ইলেকট্রনের চার্জ নির্ণয়ের জন্য এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন? সেটা আমাকে সকলেই জানাবে কমেন্ট সেকশনে। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন।
বলছে রাদারফোর্ড পরমাণু মডেল নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিষয়টিকে বর্ণনা করে না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে বর্ণনা করতে পারে না। বলছে নিউক্লিয়াসের উপস্থিতি। রাদারফোর্ড পরমাণু মডেল, সেখানেই আমরা দেখেছিলাম যে একটা এরকম ফয়েলের মধ্যে সেখানে তিনি রশ্মি পাঠিয়েছিলেন। সেই রশ্মিগুলো আলফা রশ্মি পাঠানোর পর সেগুলো কি হয়েছিল, কিছু রশ্মি এটাকে ভেদ করে চলে গেছিল, কিছু রশ্মি পেছন দিকে ফিরে এসেছিল, কিছু রশ্মি এরকমভাবে বেরিয়ে গেছিল। তো এরকম বিভিন্ন একটা এক্সপেরিমেন্ট করানো হয়েছিল, দেখে নেবে, পড়ানো আছে। তো তার উপর ভিত্তি করে তিনি কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। সেই সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি। এই রাদারফোর্ডের পরমাণু মডেল, সেখান থেকে আমরা জানতে পারি যে নিউক্লিয়াস একটা ভারযুক্ত কেন্দ্রক, যেটা পরমাণুর মাঝখানে অবস্থান করে। নেক্সট হচ্ছে পরমাণুর চার্জ। পরমাণুর চার্জ, পরমাণুর মধ্যে যে চার্জ আছে, অর্থাৎ যতগুলো প্রোটন রয়েছে কেন্দ্রকে, ঠিক ততগুলো ইলেকট্রন বাইরে রয়েছে, অর্থাৎ পরমাণু একটা নিস্তড়িত। এই বিষয়টা সম্বন্ধে জানা যায়। পরমাণুর সুস্থিতি, এই সম্বন্ধে কিন্তু রাদারফোর্ড কিছু বলতে পারেনি। ইলেকট্রনের উপস্থিতি, সেটাও রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পাওয়া যায়, কিন্তু পরমাণুর সুস্থিতি সম্পর্কে তিনি এটা কিছু বলতে পারেননি। কারণ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী তিনি যে বলেছিলেন যে ইলেকট্রনগুলো কি হচ্ছে, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকের কক্ষপথে ঘুরছে, এটা তিনি বলেছিলেন। এবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে যদি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তাহলে সেভাবে কোনোভাবেই সুস্থিতি হওয়া সম্ভব নয়। কারণ ওই ইলেকট্রনগুলো ঘোরার ফলে কি হবে, তারা ক্রমশ এনার্জি লস করতে থাকবে। এর ফলে কি হবে, ওই লস করতে থাকলে পারে ইলেকট্রনগুলো একটা সময় নিউক্লিয়াসের মধ্যে এসে পড়বে, কারণ নিউক্লিয়াসের আকর্ষণে, কারণ ওদের তো এনার্জি ক্রমশ ঘোরার ফলে কি হচ্ছে, লস হতে থাকছে। তার ফলে কি হবে, ইলেকট্রনগুলো এসে নিউক্লিয়াসের মধ্যে পড়বে, তার ফলে কি হচ্ছে, পরমাণু গঠন সুস্থিত হচ্ছে না। তাই পরমাণুর সুস্থিতি, এটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি না, বা রাদারফোর্ডও সেটা করতে পারেননি। সেইটাকে ত্রুটি সংশোধনের জন্য পরবর্তীকালে আসে বোর, এবং তিনি সেটা প্রদান করেন বোরের অ্যাটমিক স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের মধ্যে সেই জিনিসটাকে কি করেছিলেন, তিনি রেকটিফাই করে দিয়েছিলেন যে হ্যাঁ, ওইভাবেই সবকিছু হচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো যে এনার্জি লস করছে, সেই এনার্জি লসটা যাতে না হয়, সেই কেন হচ্ছে না, সেই বিষয়টাকে তিনি দেখিয়েছিলেন। সেটা বিজ্ঞানী বোর তার বোর পরমাণু মডেলের মাধ্যমে। তো এইভাবে যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভালোভাবে ক্লাস করতে চাও, এবং সায়েন্সের যাদের বিশেষ করে ভয় রয়েছে, সেই সায়েন্সের ভয় থেকে যদি বেরিয়ে আসতে চাও, সায়েন্সটাকে অনেক সহজ সরলভাবে বুঝে নিয়ে যাতে করে তোমার পরীক্ষার সময় মূল্যবান যে নম্বর রয়েছে সেই নম্বরটাকে সিকিওর করতে চাও, তাহলে অবশ্যই করে বলবো আমাদের যে সমস্ত ব্যাচগুলো রয়েছে সেই সমস্ত ব্যাচগুলোতে অবশ্যই করে ভর্তি হয়ে যাও। খুবই সামান্য যে টাকার বিনিময়ে আমরা এই সমস্ত ব্যাচগুলোকে এনেছি, সেই মূল্যের বিনিময়ে তুমি অনেক কিছু, অনেক দিকে ফালতু টাকা নষ্ট করো, সেই টাকাটাকে যদি এখানে ইনভেস্ট করতে পারো, আশা করছি তোমার কোনো লস হবে না, বরঞ্চ কিছু হলেও লাভ হবে। তাই সেটাকে মাথায় রেখে নিজের জীবনের, নিজের লাইফের সঠিক ডিসিশনটা সঠিক সময় নেওয়ার মাধ্যমে নিজের সামনের দিকে এগিয়ে যাও, যাতে করে একটা বছর পর পস্তাতে না হয়। তো এই জন্যে আমাদের এই যে ব্যাচটা রয়েছে, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 4, এই ব্যাচে A to Z জেনারেল সায়েন্স সম্পূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট করানো হবে। যেগুলোই নিউমেরিক্যাল আছে সেই সমস্ত চ্যাপ্টারের স্পেশাল নিউমেরিক্যাল করানো হবে, এবং এর মধ্যে কিন্তু এনসিইআরটি যে ক্লাস চ্যাপ্টার ওয়াইজ সেটা কিন্তু ইনক্লুডেড রয়েছে, এবং ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। যাদের প্রয়োজন আছে তারা ভর্তি হও। এখনো কিন্তু এর ভ্যালিডিটি 20 এপ্রিল 2026 পর্যন্তই রয়েছে। তাই যাদের প্রয়োজন আছে এখনো যুক্ত হয়ে ক্লাস করা শুরু করে দাও। এছাড়া যারা কেবলমাত্র এনসিইআরটির ওপর পড়াশোনা করতে চাইছো, শুধুমাত্র যাদের মনে হয় এনসিইআরটি পড়লেই হয়ে যাবে, তাদের জন্য লক্ষ্যভেদ ব্যাচটা রয়েছে। এখানে অনলি এনসিইআরটি বেসড চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে, এবং এনসিইআরটি এক্সাম্পলার থেকে সমস্ত কোশ্চেনগুলোকে সলিউশন করিয়ে দেওয়া হবে। যাদের এটা প্রয়োজন আছে তারা এই ব্যাচটাই ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া আমাদের যে সমস্ত লাইভ ব্যাচ যেগুলোতে অলরেডি ক্লাস চলছে, সেই সমস্ত ব্যাচগুলো দেখে নিতে পারো, নিয়ে সেই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। এর পাশাপাশি আমাদের কিছু রেকর্ডেড ব্যাচ রয়েছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেকর্ডেড ব্যাচ। সেগুলো যাদের দরকার আছে তারা সেই সমস্ত ব্যাচগুলোতে এনরোল হয়ে যেতে পারো। নেক্সট আমরা চলে যাব আমাদের 16 নম্বর কোশ্চেনে। বলছে রাদারফোর্ড তার পরমাণু গঠন ব্যাখ্যা করার জন্য আলফা কণাকে ড্যাশের ওপর নিক্ষেপ করেছিলেন। তাহলে আলফা কণা এক্সপেরিমেন্ট করার জন্য
কোন ধাতুর ওপর রাদারফোর্ড আলফা কণাগুলোকে নিক্ষেপ করেছিলেন? তাহলে সেটা যেটা হবে সেটা উত্তর অপশন বি, গোল্ড। অর্থাৎ গোল্ড ফয়েল যে মাঝখানে একটা পাত রেখেছিলেন সেটা ছিল হচ্ছে সোনার, তো ওটার নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তাই জন্য অপশন এ গোল্ড আমাদের, অপশন বি গোল্ড আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, একটি পরমাণুর এম কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তাহলে একটা পরমাণুর এম কক্ষপথে কতগুলো ইলেকট্রন, একটা পরমাণুর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা বের করার ফর্মুলাই হচ্ছে এটা, যেখানে এন হচ্ছে কি কক্ষপথের নাম্বার, কক্ষপথের নাম্বার, ঠিক আছে, কক্ষপথের নাম্বার। এবার আমরা যদি 1 নম্বর কক্ষপথ দেখি যার n ইজিক্যাল টু 1, সেই 1 নম্বর কক্ষপথটা হচ্ছে কে। n ইজিক্যাল টু 2 সেটা মানে কি কে এর পর হচ্ছে l, n ইজিক্যাল টু 3 তার মানে সেটা কি কে এল এম। তাহলে m কক্ষপথ মানে হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এবার 3 নম্বর কক্ষপথের জন্য ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে 9 দুগুণে 18, তার মানে সর্বোচ্চ 18খানা ইলেকট্রন থাকতে পারবে এম কক্ষপথে। তো আমাদের মনে রাখতে হবে কি এই ফর্মুলাটা, যার মাধ্যমে আমরা সহজে ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো যে কোনো কক্ষপথই বলুক না কেন সেই কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, চতুর্থ কক্ষপথ থেকে নিম্নলিখিত কোন বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়? তাহলে চতুর্থ কক্ষপথ এটা নিম্নলিখিত কোন বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়, আমাকে এই কোশ্চেনটা এইচডব্লিউ জানাবে। এইচডব্লিউ জানাবে 18 নম্বর কোশ্চেন যে চতুর্থ কক্ষপথকে কোন বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়। নেক্সট কি বলছে, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 13 হলে ইলেকট্রনগুলি রাখার জন্য কতগুলি কক্ষপথের প্রয়োজন হবে? তাহলে একটা 13 পারমাণবিক সংখ্যা মানে কার? অ্যালুমিনিয়ামের হয় 13। এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি হবে, প্রথম কক্ষপথে 2, তারপর 8, আর তারপর হচ্ছে 3, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কে এল এম, মানে 3টে কক্ষপথ লাগছে। তাই সঠিক উত্তর হবে অপশন এ, 3টে কক্ষপথ, এটা আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যাকে বলা হয়, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয়? সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। যেমন এর আগে যেটা দেখলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখলাম 2, 8 আর হচ্ছে আমরা দেখলাম 3, এই যে 3টি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে রয়েছে, তাই জন্য অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। আমরা যদি অক্সিজেনকে দেখি, অক্সিজেনের হচ্ছে 2,6 হয়, 2,6, তার মানে এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে অক্সিজেনের, ঠিক আছে। আর এর সঙ্গে কেউ যোজ্যতাকে ঘুরিয়ে ফেলবে না, যোজ্যতা কিন্তু হ্যাঁ ধাতুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে যেটা ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতাকে বলে, কিন্তু অক্সিজেন মানে অধাতু যেগুলো রয়েছে তাদের সর্ববহিস্থ কক্ষে যে কটা ইলেকট্রন থাকে তাকে কিন্তু যোজ্যতা বলে না। অক্সিজেনের মতন যে সমস্ত অধাতু রয়েছে তাদের ক্ষেত্রে যোজ্যতা বলতে বোঝাই হচ্ছে এর অষ্টক পূর্তি হওয়ার জন্য, মানে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকলে তাকে বলা হয় অষ্টক পূর্তি। তাই অষ্টক পূর্তি হওয়ার জন্য যে কটা ইলেকট্রনের প্রয়োজন হয় সেটাকেই যোজ্যতা বলা হয় অধাতুর ক্ষেত্রে। আর ধাতুর ক্ষেত্রে যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা বা সেটাই তার ভ্যালেন্সি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলোর উপর টুকরো টুকরো প্রশ্ন চলে আসলে আমরা কনফিউজ হয়ে যাব। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, বলছে একটি আয়ন C4- এর মধ্যে উপস্থিত ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কত হবে? তাহলে এখানে কার্বন 6, কার্বনের 6, তাহলে কার্বন 6 মানে ওর মধ্যে প্রোটন আছে 6টা, ইলেকট্রন আছে কটা? ইলেকট্রনও থাকবে 6টা। কিন্তু যখন C4- হয়ে গেছে তার মানে কি কার্বনের মধ্যে 4খানা ইলেকট্রন যুক্ত হয়েছে, কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়েছে? হয়নি। তাই প্রোটন সংখ্যা যা ছিল তাই, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হয়েছে? 6টা ছিল, আরো 4টে যুক্ত হয়েছে, তার ফলে 10টা। তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা, প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, 10টা 6টা। এখানে তোমাদের আমি একটা SW দিয়ে দিচ্ছি। SWটা হচ্ছে এটা যে তোমরা আমাকে বলবে Cl- এই আয়নের ক্ষেত্রে, Cl- আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার অনুপাত কত হবে? Cl- আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাত কত হবে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা 22 নম্বর কোশ্চেনে যাচ্ছি, নিম্নলিখিত পরমাণুগুলির মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাস 2, 8, 4? তাহলে 2, 8, 4 মানে কত? দুটো, 8টা, 4টে, টোটাল হচ্ছে 14টা ইলেকট্রন। তাহলে 14টা যদি ইলেকট্রন হয় তাহলে সেটা কোন কম্পাউন্ড হবে? কম্পাউন্ডটার নাম হবে বা এলিমেন্টটার নাম হবে কি? সিলিকন।
সিলিকনের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, সেটা হয় হচ্ছে 14। একদম 1 থেকে শুরু করে 30 পর্যন্ত মৌলগুলোর কিন্তু পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মুখস্থ করে নেবে, সুবিধা হবে পরীক্ষার সময় উত্তর করতে। নেক্সট বলছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কতগুলি কক্ষ উপস্থিত থাকবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে কতগুলি কক্ষ উপস্থিত থাকবে? অক্সিজেন মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2,6 হবে। তাহলে 2,6 হওয়া মানে এখানে কে কক্ষ আছে আর এল কক্ষ আছে, তার মানে দুটো। তাই অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, দুটো কক্ষ উপস্থিত থাকবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটার উত্তর কি হবে আমি জানি না, ঠিক আছে? আমাকে তোমরা একটু এইচডব্লিউ করে জানিও তো। আমি তো অত বেশি শিক্ষিত নই, সেই জন্য আমরা এটার উত্তরটা জানি না। তো আমাকে, তোমরা বেশ ভালো পড়াশোনা করছো রেগুলারলি, নিয়মিতভাবে, তো তোমরা আমার এটাকে উত্তরটাকে জানাবে তো, এটার উত্তর কি হয়। যে নাইট্রোজেন গ্যাসের পরমাণুর কোন কক্ষপথের ইলেকট্রনগুলি নাইট্রোজেন গ্যাস অণু তৈরির সময় বন্ধন গঠনে অংশগ্রহণ করে? উত্তরটা কি হবে, কোন কক্ষপথ হবে, সেটা আমাকে চট করে জানিয়ে দেবে যে স্যার এটা হবে উত্তর। ঠিক আছে, চলো। বলছে নিম্নলিখিত পরমাণুগুলির মধ্যে কোনটি 3টি কক্ষ সহ 2টি যোচ্যতা ইলেকট্রন আছে? 3টি কক্ষ সহ 2টি যোচ্যতা ইলেকট্রন আছে কোনটার মধ্যে? তাহলে এখানে যদি দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 14, এটাকে যদি দেখো তাহলে এটা হচ্ছে 15, এটাকে যদি দেখো এটা হচ্ছে 12, এটাকে যদি দেখো তাহলে হচ্ছে 17। এই জন্য বললাম যে পরমাণু ক্রমাঙ্ক এবং তাদের ভর এগুলো কিন্তু মুখস্থ রাখবে। তাহলে সিলিকনের যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি হবে, 2,8,4 হবে। ফসফরাসেরটা যদি লিখি 2,8,5 হবে। এমজিটা যদি লিখি তাহলে 2,8,2 হবে। আর ক্লোরিনেরটা যদি লিখি তাহলে 2,8,7 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কে এল এম 3টে কক্ষই আছে প্রত্যেকের, কিন্তু বলছে যোচ্যতা কক্ষে 2টো ইলেকট্রন আছে। তাহলে আমরা 2টো ইলেকট্রন দেখতে পাচ্ছি সর্ববহিস্থ কক্ষ বা যোচ্যতা কক্ষে, সেটা এমজির ক্ষেত্রে। তাই অপশন সি এমজি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। একটি নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? একটা নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? নিষ্ক্রিয় গ্যাস মানে যারা কেমিক্যালি ইনার্ট, তাদের সর্ববহিস্থ কক্ষে সর্বদা 8খানা ইলেকট্রন থাকবে, হিলিয়াম বাদ দিয়ে। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু ওর সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি 8 আমাদের কারেক্ট হবে। নেক্সট বলছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির সর্ববহিস্থ কক্ষে মাত্র একটি মাত্র ইলেকট্রন উপস্থিত আছে? দেখো সর্ববহিস্থ কক্ষে একটি মাত্র ইলেকট্রন উপস্থিত আছে কোনটা? তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাকে জানতে হবে পরমাণু ক্রমাঙ্ক কত এবং সেই সাপেক্ষে ইলেকট্রন বিন্যাস লেখা, তাহলেই তুমি বলতে পারবে যে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে। আর না হলে মুখস্থ থাকতে হবে, তাহলেই পারবে। তো এটা ম্যাগনেসিয়াম আছে, এটা পটাশিয়াম আছে, এটা হিলিয়াম আছে, এটা অক্সিজেন আছে। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের হচ্ছে 19। এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে কি হবে, 2, 8, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 1, তার মানে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। তাই এটা হচ্ছে পটাশিয়াম, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ধাতুর ইলেকট্রন বিন্যাস হতে পারে না? ধাতুর ইলেকট্রন বিন্যাস হতে পারে না। ধাতুগুলোর ইন জেনারেল কি বলেছি, যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন জানবে 4-এর কম থাকবে। ঠিক আছে, 4-এর কম থাকলে সেগুলো সাধারণত ধাতু হবে, আর 4-এর বেশি যদি ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে সেগুলো সাধারণত অধাতু হবে। তাহলে এখানে দেখো প্রথম যেটা রয়েছে সেখানে সর্ববহিস্থ কক্ষে 3টে আছে, দ্বিতীয়টায় একটা, তৃতীয়টায় একটা। এগুলো প্রত্যেকটাই কি ধাতুর ইলেকট্রন বিন্যাস? অবশ্যই, কারণ 4-এর থেকে কম আছে। আর এটাতে দেখো 4-এর থেকে বেশি আছে সর্ববহিস্থ কক্ষে, তাই এটা কি ধাতুর ইলেকট্রন বিন্যাস হতে পারে না। তাই অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 29 নম্বর কোশ্চেন। বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় ওই মৌলের নিউক্লিয়াসে উপস্থিত ড্যাশ সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা সেটা কি হয়? সেটা প্রোটন সংখ্যার সঙ্গে সমান হয়। সেটা প্রোটন সংখ্যার সঙ্গে সমান হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, প্রোটন সংখ্যা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 30 নম্বর এবং আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, যে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে আইসোটোপ সম্পর্কে কোনটি সঠিক? ঠিক আছে, আইসোটোপ সম্পর্কে কোনটা সঠিক হয়? ঠিক আছে, আইসোটোপ সম্পর্কে কোনটা সঠিক সেটা তোমার কাছে জানতে চেয়েছে।
তাহলে আমরা যদি দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে এই তিনটেকে বলা হয় হাইড্রোজেনের আইসোটোপ। এখানে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকের দেখো পরমাণু ক্রমাঙ্ক এক আছে, কিন্তু ওদের ভর সংখ্যা প্রত্যেকের আলাদা হয়ে গেছে। ঠিক, তাহলে আমরা বলতে পারবো যখন আইসোটোপ হবে, আইসোটোপ মানে যাদের পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলে। তাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আইসোটোপের পাশাপাশি আরো একটা আছে আইসোটোন আর আইসোবার। আইসোটোন মানে যাদের প্রোটন সংখ্যা সমান হয়, যে সমস্ত পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সমান হয় তাদেরকে, নিউটন সংখ্যা সমান হয় তাদেরকে কি বলা হয়, পরস্পরের আইসোটোন বলা হয়। আর যে সমস্ত পরমাণুগুলোর ভর সংখ্যা সেম হয়, পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হতে পারে, ভর সংখ্যা সেমন, যেমন আর্গন আর তুমি যদি ক্যালসিয়াম দেখো, এদের ভর সংখ্যা সেম হয়, তাই এদেরকে আমরা বলে থাকি আইসোবার। ভর সংখ্যা সেম হলে আইসোবার, প্রোটন সংখ্যা সেম হলে আইসোটোপ, আর নিউটন সংখ্যা সমান হলে তাদেরকে আইসোটোন বলা হয়। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। যারা একটু মনে রাখতে পারছো না বা যাদের সমস্যা আছে, অ্যাটমিক স্ট্রাকচারের উপর ক্লাস করানো আছে, দেখে নেবে বিজ্ঞানের সাফল্য কেমিস্ট্রি, তার মধ্যে সেখানে ডিটেলসে ক্লাস করানো আছে, সেই ক্লাসটা করে নেবে, একদম বেসিক লেভেলটা তোমার সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এখানেই আজকে আমাদের ক্লাস শেষ করছি। নেক্সট পরবর্তী নতুন কোনো চ্যাপ্টার নিয়ে পরবর্তী ক্লাস আসবে। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কনসেপচুয়াল এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাইছো, তোমাদের সুবিধার্থে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং রিজনিং এর ওপর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা ব্যাচ রয়েছে। যাদের প্রয়োজন আছে তারা সেখানে যুক্ত হয়ে নিয়মিতভাবে ক্লাস করা শুরু করে দাও। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, থাকলে পারে ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তাই জন্য এইখানে অবশ্যই করে যুক্ত থাকো। আর ফাইনালি সকলকে বলবো, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলে অথচ এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং ক্লাসটাতে অবশ্যই করে একটা লাইক কিন্তু করে দিয়ে যেও, কারণ তোমাদের লাইক কিন্তু আমাদের আগামী ক্লাস আনার জন্য উৎসাহিত করে। এর পাশাপাশি অবশ্যই করে শেয়ার করো। তুমি যেভাবে শিখছো সেভাবে যাতে আরো 10টা স্টুডেন্ট শিখতে পারে, সেই ব্যবস্থাটা করার দায়িত্ব কিন্তু তোমার। কারণ তোমরা সামাজিক, আমরা ছাত্ররা কি হয়, একটা সমাজ গড়ার কারিগর, তাই সমাজকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারো সেই দায়িত্বটা কিন্তু তোমাদেরই নেওয়া উচিত। তার জন্য অবশ্যই করে শেয়ার করো, যাতে করে আরো বেশি সংখ্যক লোক আসে, যুক্ত হয় এবং তারা এইভাবেই সমস্ত কিছুকে শিখতে পারে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।